রোহিঙ্গারা চাটগাঁয়া ডায়ালেক্টটা বুঝেন। বুঝে, হ্যাঁ। হ্যাঁ, উনি সেই জন্য উনি যেহেতু চট্টগ্রামে ওনার জন্ম, চাটগাঁয়া ডায়ালেক্টটা উনি জানেন। তো চাটগাঁয়া ডায়ালেক্টটার উপরে উনি ভাষণ দিলেন, এটা ইন সলিডারিটি। হুম, হুম, হুম। রোহিঙ্গাদেরকে বললেন যে ওদেরকে যে তার সলিডারিটি প্রকাশ করা, যেটা আমরা তোমার সাথে আছি এবং তোমার ল্যাঙ্গুয়েজে আমি কথা বলছি, তুমি যে ল্যাঙ্গুয়েজটা বুঝো। হ্যাঁ, রোহিঙ্গাদের ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট, বাট কিন্তু এরা রোহিঙ্গারা চিটারটা বুঝে। চাটগাঁয়া ল্যাঙ্গুয়েজটা বুঝেন। তো সেই জায়গায় প্রফেসর, এটা তো আমি বলবো যে খুবই ওনার যে মানবিক দিকটা সেটা আরো ফুটে উঠেছে। তো এইটা সবাই আমরা কালকে উনি বারবার উনি ভাষণ দিচ্ছিলেন আর মুহুর্মুহু তালি হচ্ছে, মানুষ খুব মনোযোগ দিয়ে ওনার কথা শুনছে। এই প্রথম বোধহয় বাংলাদেশের কোনো লিডার তাদের এসে এমন একটা ল্যাঙ্গুয়েজে যেটা ওরা বুঝে সেই ল্যাঙ্গুয়েজে কথা বলছে এবং সবাই খুব অসম্ভব অ্যাটেনশন দিয়ে ওনার কথা শুনে এবং প্রতিটা সেন্টেন্স শেষ হচ্ছে আর সবাই তালি দিচ্ছেন। এটা একটা অভূতপূর্ব দৃশ্য। আরেকটা বিষয় উনি বলেছেন, জাতিসংঘের মহাসচিব, যে রোহিঙ্গাদের কথা আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যাবে, তা মেনে নেওয়া যাবে না। এটা অবশ্যই, এটা রোহিঙ্গা আপনি এই এমন একটা কমিউনিটি, এটা আজকে তো তারা সাফার করছে না। এই সাফারিংটা সেই ধরেন বলা যায় যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের থেকেই তাদের সাফারিংয়ের শুরু। তারপরে ধরেন 1982 ওদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো। 1972-8 এক ধরনের বড় একটা ওদের উপর অ্যাটাক হওয়ার পর প্রায় 2 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসে পড়েছিল। তারপরে দেখেন 92 থেকে 93-তে এরকম বিশাল একটা ম্যাসিভ নাম্বার এসছিল। তো এই যে এবং আপনি ওদের ডায়াসপোরা পপুলেশন দেখেন, কত কত জায়গায় ওরা ছড়িয়ে গেছে, খুব দুঃখী হতদরিদ্র এবং মোস্ট পারসিকিউটেড একটা কমিউনিটি। তো এই জিনিসটা তো পুরো পৃথিবীর অ্যাটেনশনে আসা উচিত। কত বছর ওরা সাফার করবে, আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি, কিন্তু এটা পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটি সিরিয়াসলি এটা নেওয়া উচিত। যেমন গাজায় জেনোসাইড হচ্ছে বা ইউক্রেনে যুদ্ধ হচ্ছে বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে অনেক ফোকাসটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের দিকে, কিন্তু এইটাও ইন্টারন্যাশনাল ম্যাপে আসা উচিত। একটা কমিউনিটি কতটা সাফার করবে, এত হতদরিদ্র অবস্থায় কেউ পৃথিবীতে নাই, তাদের পেইনটা তাদের ব্যথাটা বোঝার লোক নাই, তাদের পাশে দাঁড়ানোর লোক খুব কম। এখন প্রশ্ন হলো সমাধানটা কি আসে? সমাধানটা ওই পারে, ওইখানে একটা স্ট্যাবিলিটি আসতে হবে এবং ওইখানে মায়ানমার বা ওইখানে যারা আরাকান আর্মি আছে, যারা ওদের মেন রেবেলগুলো, তাদের এই লোকগুলোকে নিয়ে যেতে হবে ডিগনিটির সাথে, ভলান্টারিলি, যাতে এখানে দুটো সমস্যা তৈরি হয়েছিল। একটি সমস্যা ছিল, ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখন তারা এদেরকে ইউজ করার চেষ্টা করেছে এক ধরনের, এবং এই বিষয়টাকে তারা বাইলেটারালি সমাধান করার চেষ্টা করেছে, ইন্টারন্যাশনাল নিতে চায়নি। এটা একটি দিক। আরেকটা দিক কিন্তু ঘটেছিল, আপনি নিশ্চয়ই জানেন, আরাকান আর্মি এখন যারা ওই এলাকাটা দখল করেছে, তারা কিন্তু এদের সহযোগিতা চেয়েছিল যাতে রোহিঙ্গারাও তাদের সাথে যুক্ত হোক, কিন্তু তৎকালীন সরকার কিন্তু বাধা দিয়েছে। এই বাধার কারণে এখন হয়েছে কি, এখন আরাকান আর্মি এদেরকে ওইভাবে আর নিজেদের লোক মনে করছে না। আরাকান আর্মি কি মনে করলো আর মনে করলো এটাই না, পুরো পৃথিবী জানে রোহিঙ্গারা হচ্ছে মায়ানমারের নাগরিক। তারা বছর সেঞ্চুরিজ আফটার সেঞ্চুরি, কয়েক শতক 12 সহস্রাধিক বছর তারা আছে হচ্ছে এই আরাকানের এই জায়গায়। তো এখন এই লোকগুলোর আপনার অস্তিত্বকে আপনি হঠাৎ করে বলেন যে এরা নাই এখানে, এটা তো মানুষ মানবে না। এই অস্তিত্ব অস্বীকার করাও এক ধরনের জেনোসাইডাল অ্যাটিটিউড। ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি এইটা নিয়ে খুব সিরিয়াসলি নামে, এটার একটা রেজাল্ট আসবেই, ভালো একটা রেজাল্ট আসবে। সেক্ষেত্রে আরাকান আর্মি হোক আর মায়ানমার গভর্নমেন্ট হোক, তারাও এই ইন্টারন্যাশনাল যে এটা নিয়ে যা রেজাল্ট আসবে সেটা মানতে বাধ্য। আমি নিশ্চিত একদিন তারা ভলান্টারিলি ডিগনিটির সাথে তারা তাদের বাসায় ফিরে যাবে। স্যার যেটা কালকে বললেন, তারা তাদের ঈদ করবে, হয়তো আমরা আশা করছি যে আগামী ঈদটা তারা করবে আরাকানে, তাদের বাপ মার কবরের পাশে নামাজটা পড়ে এসে তার বাপ মার কবরের পাশে। আবেগঘন কথা বলেছেন। এই সিনটা আমরা দেখতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে মিয়ানমারের ব্যাপারে বড় একটা স্টেক হোল্ডার হলো চীন, এবং এই দেশটির উপর চীনের কী ধরনের প্রভাব এবং কত দিন ধরের প্রভাব আমরা জানি। এবং আমরা এটাও জানি, এই জান্তা সরকারকে যেরকমভাবে সহযোগিতা করছে বেইজিং, একই সঙ্গে যারা বিদ্রোহী গ্রুপ আছে তাদের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর মানে হলো যে মিয়ানমার ব্যাপারে চীনের একটা বড় ধরনের ভূমিকা রয়েছে। এখন প্রফেসর ইউনূস চীন সফরে যাচ্ছেন এবং সেখানে অন্য একটি প্রোগ্রামে গেলেও উনি দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন।
চীনের প্রেসিডেন্টের সঙ্গে, সেখানে নিশ্চয়ই এই বিষয়টা উঠবে। চীন অলওয়েজ এইখানে আমি বলবো যে তারা খুবই রেসপন্সিবল পলিটিক্যাল অ্যাক্টর। তারা এর আগে আপনি জানেন চীন খুব চেষ্টা করেছে আমাদের সাথে মায়ানমারের একটা সুসম্পর্ক হতে এবং এই পুরো ক্রাইসিসটার একটা যাতে অ্যামিকেবল সেটেলমেন্ট হয়। প্রফেসর ইউনূস এবং ডক্টর খলিলুর রহমান ওনারা দুজন মিলে যখন এই কাজে নেমেছেন রোহিঙ্গা ইস্যুতে, অনেকে আশা করেছিল আমরা কোনো একটা রেজাল্ট দেখব, ফলাফল একটা দেখব যে কি হচ্ছে। দেখেন রোহিঙ্গা ক্রাইসিসটা কিন্তু মানুষ ভুলেই গিয়েছিল। ওনারা প্রফেসর ইউনূস, খলিলুর রহমান ভাই, এনারা এই জিনিসটা আবার নতুন করে ইন্টারন্যাশনাল ম্যাপে নিয়ে এসছেন। তারা বারবার কথা বলছেন, তাদের প্লাইটের কথা বলছেন, এই যে এইড কাটের কথা বলছেন, তাদের যে ডিগনিফাইড উইথ রিটার্নের কথা বলছেন, এই যে এই কথা তাদের জন্য হিউম্যানিটারিয়ান এইডের কথা বলছেন। তো এই জিনিসগুলো তো একদম মানুষ ভুলে গিয়েছিল, আবার কিন্তু আসছে। যার ফলে দেখেন এই পরিপ্রেক্ষিতেই কিন্তু ইউএনের মহাসচিব এখানে আসলেন, সলিডারিটি রমাদান সলিডারি ইফতার প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করলেন। আমি বলবো যে বিগ সাকসেস। আর ওনার বক্তব্য মানে হলো পুরো পৃথিবীতে এটা ছড়িয়ে যাওয়া, এই পৃথিবীতে সবার কাছে তার বক্তব্য ছড়িয়ে গেছে। প্রফেসর ইউনূস এখানে খুব এটাকে একটা হাই প্রায়োরিটি শুরু থেকে ইস্যু হিসাবে নিয়েছেন। উনি এটাকে নিয়ে বারবার বলছেন, ইন্টারন্যাশনাল বড় ডিগনিটারি আসলে তার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলছেন। আমরা আশা করি এটা একটা ভালো একটা রেজলিউশন হবে।